সিডি? এরকম করো না, এরকম করো ভাই, এই ড্রাগসটা সোনালীর স্মৃতিকে ক্রমশ নষ্ট করে দেবে। ও এটাও ভুলে যাবে ও কে ছিল। এই সিডিটা কেউ আমার বাইকের সিটে রেখে গেছে স্যার। সারিকাও আছে। সারিকা কেউ কিডন্যাপ করেছে? কোনো না কোনো রাস্তা আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। ডক্টর সোনালি আর সারিকা দুজনকে কিডন্যাপ করেছে? এত সাহস কার হলো? কিন্তু এদের কেন কিডন্যাপ করেছে? চাইছেটা কি ও? সেটাই তো বুঝতে পারছি না দয়া। এই কিডন্যাপারের ব্যাপারে আমাদের কাছে কোনো সূত্র নেই, না এটা জানি ও কিডন্যাপিং কেন করছে। যেই হোক না কেন, সিআইডি কে টক্কর দেওয়ার জন্য অনেক বড় মাসুল গুনতে হবে। সারিকা আর সোনালীকে তো আমরা খুঁজে বের করবই, কিন্তু এই কিডন্যাপার যেই হোক না কেন সে পালিয়ে বাঁচতে পারবে না। স্যার, এ ফরেনসিক ডক্টরদের কিডন্যাপ করার কি কারণ থাকতে পারে? তাহলে এমনটা নয় তো যে আমরা আগে এই অপরাধীকে শাস্তি দিয়েছিলাম? হ্যাঁ স্যার, আর কোনো উদ্দেশ্য তো দেখা যাচ্ছে না। হতে পারে প্রতিশোধ নিতে চাইছে। হ্যাঁ নাতাশা, কিন্তু ও ফরেনসিক ডক্টরকে কেন কিডন্যাপ করবে? হতে পারে ও কোনো এমন অপরাধী যে ফরেনসিকের রিপোর্টের কারণেই শাস্তি পেয়েছে, আর সেই জন্যই ও ফরেনসিকের লোকেদের টার্গেট করছে। আর এই ব্যাপারে হয়তো ডক্টর সালুখা কিছু বলতে পারেন। তাহলে কি উনিও আমাদের কাছ থেকে কোনো কিছু লুকোচ্ছেন? ভেরি গুড, ভেরি গুড। বাহ, মানে আমার দুজন সাথী, দুজন ডাক্তার কিডন্যাপ হয়ে গেছে, তাদেরকে খোঁজার বদলে তোমরা এখানে বসে আমাকে দোষারোপ করছো। আমাকে? এটা তুমি কি বলছো সালুকে? আমরা তো এটা ভাবছিলাম কি যে ভাবছিলে কি তোমরা? কি ভাবছিলে? হ্যাঁ, প্রদ্যুম্ন আজ পর্যন্ত তোমাদের কাছে কোনো কথা গোপন করেছি আমি যে আজ গোপন করব? বস, এতদিন পর্যন্ত অপরাধীকে ধরার জন্য আমরা একসাথে মিলে কাজ করেছি, একসাথে একজোট হয়ে। হ্যাঁ করেছি তো, আমি কি না বললাম? এই জন্য আমি বলছি বস, যে কাজটা করছে সে শুধু ফরেনসিকের উপর বদলা নিচ্ছে না, পুরো সিআইডি টিমটার উপর বদলা নিচ্ছে। সেটা যে কেউ হতে পারে, যে কেউ। হ্যাঁ, সে যে কেউ হতে পারে ডক্টর সালুখে, যে কেউ। আর এবারও আমরা একসঙ্গেই তাকে ধরব, আর তাকে ধরার একটাই মাত্র উপায় আছে। এই ভিডিওটাই সালুকে, ভিডিওটাই। হ্যাঁ স্যার, এই ভিডিওই আমাদের আসল জায়গায় নিয়ে যাবে। সঙ্গীতা, আমি তোমাকে রোজ বলি একটু তাড়াতাড়ি বেরো। আরে এত রাতে কি কেউ হাঁটতে বেরোয় বলো? তাছাড়া তুমি তো জানো না যে আজকাল চুরি চামারি কত বেড়ে গেছে। নন্দন, তুমি তো এমন কথা বলছো যে আমরা যেন 10-20 লাখ টাকা নিয়ে বেরিয়েছি, আর আমাদের কাছ থেকে কিছু নেওয়ারও নেই। ঠিক বলেছো তুমি। আরে এই পলাশের বাড়ি থেকে কে যেন পালিয়ে যাচ্ছে। তুমি দেখেছো ওর জামায় রক্ত লেগেছিল? হ্যাঁ, মনে হচ্ছে পলাশের বাড়িতে কিছু গোলমাল হয়েছে। চলো তো গিয়ে দেখি। বুঝতে পারি না রোজ রাত্রিরে সাহেব কেন কোনোদিন চা কোনোদিন জুস খাবার জন্য ছটফট করেন, আর আমার ঘুমের ষষ্ঠী পুজো করেন। এত রাতে কে হতে পারে? সাহেব তো কিছু বলেননি যে কেউ আসতে পারে। আজ মনে হচ্ছে আমার রাতের ঘুমটার 12টা বাজলো। সব ঠিক আছে তো? কারোর কিছু হয়নি তো? বাড়ির সবাই কোথায়? সব ঠিক আছে তো? আরে এত রাত্রিরে আপনারা এখানে? সব ঠিক আছে, সবাই ঘুমোচ্ছে। আরে আমরা এখনই এখান থেকে একজনকে পালাতে দেখলাম, ওর জামাতে রক্ত লেগেছিল। এখান থেকে পালাতে দেখেছেন? হ্যাঁ। আর ওর জামায় রক্ত লেগেছিল? আরে এইমাত্র তো গার্ডেন দিয়ে দৌড়ালো। কিন্তু আমি তো এখানেই শুয়েছিলাম, আমি কিচ্ছু দেখিনি। এই তো 5 মিনিট আগেই নিতিন বাবু এই জুসটা চেয়ে পাঠালেন, তো আমি জুস নিয়ে ওপরে যাচ্ছিলাম আর আপনারা চলে এলেন। আরে বাবা, আমরা এখান থেকে একজনকে পালাতে দেখেছি। তুই তুই হয়তো ঘুমিয়ে পড়েছিলি, তাই কিছু শুনতে পাসনি। এক কাজ কর, চল গিয়ে আমরা দেখে নিই। ঠিক আছে চলুন, পলাশবাবুকে জিজ্ঞেস করি। হ্যাঁ চলো। পলাশবাবু, পলাশবাবু দরজা খুলুন। পলাশ, পলাশ দরজা খোল, পলাশ। পলাশবাবু, পলাশ দরজা খোলো। রক্ত! দেখলে, আমি বলেছিলাম না কিছু একটা গোলমাল আছে। হ্যাঁ, নিতিন বাবুর ঘরে গিয়ে দেখি। নিতিন বাবু, দরজা খুলুন। নিতিন, বাড়িতে কিছু একটা হয়ে গেছে। নিতিন দরজা খোল, নিতিন। নিতিন বাবা, দরজাটা খোলো।
নন্দন আঙ্কেল, সবিতা আন্টি, আপনারা এই সময় এখানে? বাবু, বাবু বাড়ি থেকেও ঢুকে পড়েছিল, এনারা দেখেছেন। আর পলাশবাবু আর দিদিমণি দরজা খুলছেন না, আর ওনাদের দরজা তলা দিয়ে রক্ত বেরোচ্ছে। বাবু, কি ফালতু কথা বলছো তুমি? সরো সরো, আমি দেখছি। রক্ত! দাদা, বৌদি, দরজা খোলো, দরজা খোলো। আমার কাছে এই ঘরে চাবি আছে, দাঁড়ান, আমি এক্ষুনি আনছি ওটা। হে ভগবান, ওদের যেন কিছু না হয়। নিতিন, তাড়াতাড়ি করো। সরে যান আঙ্কেল। পলাশ দাদা, পলাশ দাদা, বৌদি, পলাশ দাদা, কোথায় তুমি? পলাশ দাদা, কি করছো? দাদা, তুই আমাকে মারতে পারবি না, আমি তোকে মেরে ফেলবো। একদম চালাকি করবি না। চল, চল, চল বলছি। কি করছে? দাদা, কি করছেন তো? দাদা, 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 আই এম সরি দাদা। মনে হচ্ছে এর কিছু হয়ে গেছে। দাদা, চোখ খুলো। একে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। এই শোন, তুই কি ড্রাইভারকে বল গাড়ি বের করতে। শিগগিরই যা, শিগগিরই যা। ঠিক আছে বাবু, তাড়াতাড়ি। দাদা, তাড়াতাড়ি। দাদা, সুকৃতি, দাদা, চোখ খোলো। সুকৃতি কোথায়? দাদা, দাদা, চোখ খোলো। সুকৃতি, 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 আরে কি হয়েছে তোর? সুকৃতি! দাদা, সবিতা, সবিতা, কি হয়েছে? চোখ খোল সুকৃতি, কি হয়েছে ওর? চোখ খোল। জানি না কত রক্ত বেরিয়ে বৌদি! গেছে। চোখ খোল সুকৃতি। বৌদি, কি হচ্ছে তোমার? হ্যাঁ কাজল, 4 বার ছুরি মারা হয়েছে স্যার একে। স্যার, এই খুনটা টাকার জন্য করা হয়নি স্যার। বাড়ি থেকে কিছু চুরিও হয়নি স্যার। সবকিছু দেখে তো মনে হচ্ছে ওই লোকটা সুকৃতিকে মারতেই এসেছিল এখানে। নন্দনবাবু, আপনি বলছিলেন যে রাত 1টার সময় আপনি কাউকে পলাশের ঘর থেকে পালাতে দেখেছেন, তাই না? হ্যাঁ স্যার, ওর জামাতে রক্ত লেগেছিল স্যার। ব্যাপারটা বুঝতে ভেতরে এলাম, কিন্তু এখানে তো কেউ কিচ্ছু জানতো না। আর নিতিন, তুমি এনাদের এখানে আসার আগে কাউকে দেখাওনি আর কোনো আওয়াজও শোনোনি? হ্যাঁ না স্যার, আমি তো দাদা আর বৌদির সঙ্গে খাবার খেয়েছিলাম, আর তারপর আমরা ঘুমোতে চলে যাই। এরপর কি হয়েছে আমি কিচ্ছু জানি না স্যার। কিছুই জানো না। আর তুমি সুরজবাবু, তুমি এ ব্যাপারে কি জানো? হ্যাঁ আজ্ঞে বাবু, আমিও এনারা নিজেদের ঘরে যাবার পরে শুতে গিয়েছিলাম বাবু। বাবু, তারপরে কে এসেছিল আমিও জানি না বাবু। আচ্ছা, তুমিও কাউকে দেখোনি? হ্যাঁ। খুব আশ্চর্য ব্যাপার, তাই না? সুকৃতিকে খুন করা হয়েছে ওর নিজেরই বেডরুমে, আর ওর স্বামী পলাশ কিছুই বলতে পারছে না, বলার অবস্থায় নেই, কারণ ও শক। আর খুনি খুন করে পালিয়ে গেছে, আর আপনাদের মধ্যে কেউ কোনো কিচ্ছু শোনেননি। হ্যাঁ, বাহ বাহ। দা স্যার, এরা তো বলছে যে সুকৃতির বেডরুমটা ভেতর থেকে লক ছিল। স্যার, হ্যাঁ 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন, জানালার বাইরে এখানে জুতোর ছাপ রয়েছে। স্যার, অদ্ভুত ব্যাপার এটাই যে খুনি যদি বাইরে থেকে ঘরের ভিতরে আসতো তাহলে জুতোর ছাপটা সোজা হতো, কিন্তু এই জুতোর ছাপ উল্টো আছে। ইয়েস স্যার, এক্স্যাক্টলি। এর মানে একটাই দয়া, যে খুনি পাশের ঘর থেকে জানলা টপকে সুকৃতির বেডরুমে ঢোকে। দেখ স্যার, একটা কাজ করো, এই প্রতিবেশীদের সঙ্গে নিয়ে যাওয়ার, আর তুমি আর ফেডরিক গার্ডেনটাকে ভালো করে চেক করো। ততক্ষণে আমরা
পাশের রুমটা গিয়ে চেক করছি। আবার চলো নাতাশা, রিমাইন্ড করো। এই লোকটার ভয়েসের পিছনে আরো কোনো আওয়াজ আছে? ভলিউম বাড়াও। স্যার ভলিউম ফুল আছে। ওকে। তোরা আমায় মারতে পারবি না, কারণ স্যার এটা তো পাখার আওয়াজ মনে হচ্ছে। পাখাই নাতাশা, তবে এক্সস্ট ফ্যান। এই দেখো, এই পিছনের দেওয়ালে ছায়া দেখতে পাচ্ছ? এক্সস্ট ফ্যানের ছায়া। আমি এটার কথা বলছি না, এই আওয়াজ ছাড়াও আরো একটা আওয়াজ এখানে আছে। আবার চালাও, আবার চালাও। কেস খতম। ধরে ফেলেছিস আমায়, মেরে দিয়েছিস, আমায় মেরে দিয়েছিস। তোরা আমায় মারতে পারবি না, কারণ তোরা সিআইডিরা গর্ধব, বেল। স্যার এটা তো চার্চের বেলের আওয়াজ। হ্যাঁ, চার্চের বেলের আওয়াজ। এই আওয়াজের কথাই বলছিলাম আমি। চার্চের ঘন্টার আওয়াজ আর এক্সস্ট ফ্যান। এক্সস্ট ফ্যান তো সেসব জায়গায় থাকে যেখানে কোনো ফ্যাক্টরি থাকে, গোডাউন থাকে বা গ্যারেজ থাকে। স্যার এটা তো গ্যারেজই। এখানে টায়ার রাখা, ওখানে বাইক রাখা আছে, এটা গ্যারেজই। হ্যাঁ, আর এই গ্যারেজ কোনো এমন জায়গায় অবস্থিত যার কাছে কোনো গির্জা আছে। আমার একজন সোর্স আছে, ওর সাথে একটু কন্ট্যাক্ট করি। হ্যালো পমিয়া, কোথায় আছিস তুই? স্যার এইদিকে, এইখান থেকে পালাতে দেখেছি আমরা। এখান থেকে? হ্যাঁ স্যার, ও পাঁচিল টপকে পালিয়েছিল। তার মানে লোকটা এখানে এসেছিল। ভেতরে ঢুকেছিল কিনা জানা নেই, কিন্তু এখানে অবশ্যই এসেছিল। হ্যাঁ স্যার, আর যদি ছেলেটা এখান থেকে পালিয়েও থাকে, এখানে কিছু না কিছু তো ফেলেই গেছে। ফ্রেডি, এই গার্ডেনটা ভালো করে চেক করি, চলো। কোনো না কোনো প্রমাণ তো পাবোই আমরা, চলো। ওয়ালেট। এই ওয়ালেটটা আমরা ওখানে পেলাম। এই লোকটা না তো পলাশ, না সুকৃতি, আর না তো নিতিন। কে এই লোকটা? আপনারা একে চেনেন? দেখুন তো। না স্যার। খুব মন দিয়ে দেখুন, এটাই সেই ছেলেটা নয় তো যে কাল এখান থেকে পালিয়েছিল? স্যার আমরা ওকে দেখেছিলাম, কিন্তু অনেক দূর থেকে, তাই শিওর হয়ে বলতে পারবো না এই ছিল কিনা। আচ্ছা, মুখটা তাহলে এর কেউ চেনেই না আদৌ। আচ্ছা, এই ড্রাইভিং লাইসেন্সটা এর নাম রবিশ লেখা আছে। কখনো কেউ শুনেছেন এই নামটা? না না স্যার। স্যার। ঠিক আছে, একে তো আমরা খুঁজে বের করবই। আগে পলাশকে দেখাই এই ফটোটা, হয়তো ও একে চিনতেও পারে। ও, তাহলে এটাই নিতিনের রুম। দেখতে হবে কি পাওয়া যায়। বিবেক, ভালো করে খোঁজো। স্যার, হ্যাঁ, এই দেখুন, এখানেও জুতোর ছাপ রয়েছে স্যার। তার মানে স্যার খুনি আগে এখানে এসেছিল, নিতিনের ঘরে, আর তারপর এইখান থেকে ওই ঘরটাতে ঢুকেছিল। সেটাই তো।
সেই জন্যই তো ওর জুতোর ছাপ এখানে রয়েছে, এই রুম থেকে বাইরে যাওয়ার জন্য। স্যার, আমাদের নিতিনকে জিজ্ঞাসাবাদ করা উচিত। না, প্রথমে ওই প্রমাণ জড়ো করো, ওই জুতোর আর এই ছাপটার সঙ্গে ম্যাচ করে দেখো, নিতিনের জুতোগুলোর সাথে। কিন্তু স্যার, আরেকটা কথা, নিতিনের কাছে পলাশের রুমের চাবি অলরেডি রয়েছে। ও যে কোনো সময় ওর ঘরে দরজা খুলে ঢুকতেই পারে, কিন্তু তাহলে ও জানলা দিয়ে ঢুকবেই বা কেন? সেটাই তো, সেই কথাটা তো আমিও ভাবছি, কেন জানলা দিয়ে ও বাইরে যাবে, যেখানে ওর কাছে এই দরজার চাবি আছে। তাহলে কেন কেন নিতিন জানলা দিয়ে বাইরে যাবে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, একদম ধরবে না আমাকে, ছাড়ো। তুমি আমার স্ত্রীকে মেরে ফেলেছো, এখন কি আমাকেও মারবে নাকি? ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো আমাকে। খুনি তোমরা, প্রত্যেকে খুনি তোমরা, ছাড়ো। স্যার, এ তো বড্ড হাইপার। জিজ্ঞাসাবাদ করবো কি করে আমরা? একে শান্ত করার জন্য যত ওষুধই আমরা দেবো, তাতে ওনার জ্ঞানে ফিরতে কিন্তু ততটাই বেশি সময় লাগবে। নিজের স্ত্রীর মৃত্যুতে উনি খুবই শক পেয়েছেন। হ্যাঁ, কিন্তু শখ থেকে তো বাইরে আসবে নাকি এরকমই থাকবে? সেটা তো সময়ই বলবে। আরে, এটা আপনি বলছেন? আমার থেকে আপনি বেশি জানেন এর ব্যাপারে। এর সঙ্গে কি কি হয়েছে এর সব কিছুই আপনি জানেন। দেখুন ডাক্তারবাবু, এই পেশেন্টের সঙ্গে কথা বলা দরকার। এ দেখেছে ওই রুমে কি হয়েছিল, বুঝেছেন আপনি? এটা বলা খুবই শক্ত যে কবে উনি সেরে উঠবেন। আপাতত আমরা ওনাকে শান্ত করবার চেষ্টা করছি, তারপর দেখা যাক। তোমরা আমাকে মেরে ফেলবে। সাক্ষী আমাদের সামনে উপস্থিত, আর আমরা এখানে দাঁড়িয়ে মজা দেখছি। আমি কিন্তু একটা জিনিস পেয়েছি, হয়তো আপনাদের সেটা কাজে লাগতে পারে। কি? এক মিনিট, নিয়ে আসছি। তাড়াতাড়ি আনুন। যাক, নিরাশার মধ্যেও আশার আলো তো দেখা গেল। কে বলতে পারে সচিন, ওইটুকুই আমাদের কাজে লাগতে পারে। ছুরি? এটা পলাশের কাছে ছিল? যখন ওনাকে হসপিটালে নিয়ে আসা হয় তখন উনি এটা হাতে শক্ত করে ধরেছিলেন। যেহেতু এটা খুনের ব্যাপার, তখন ভাবলাম এটা যত্ন করে রাখি। এটা আপনি খুব ভালো কাজ করেছেন ডাক্তারবাবু। হতে পারে সুকৃতিকে খুন এই ছুরি দিয়েই করা হয়েছে। এটা কি সচিন? এর ওপরে তো রক্তের কোনো দাগই নেই। এটা কিভাবে সম্ভব? কি ডাক্তারবাবু, এটা আপনি আবার পরিষ্কার করেননি তো? ভাই, জানিস কি হচ্ছে চারিদিকে? প্রচুর কিডন্যাপিং হচ্ছে। কিডন্যাপ হয়ে গেছে, সিআইডির লোকেরা এখন কিডন্যাপ হচ্ছে। কিডন্যাপিং কি হচ্ছে সেটা তো সময় বলবে। আগে তুই বল, তুই কি জানিস? অনেক বিপদ আছে স্যার। এই, আমায় বোঝাস না, সময় খুব কম, তাড়াতাড়ি বল। স্যার, ঠিক মতো তো কিছু জানি না, কিন্তু একটা উড়ো খবর শুনেছি। কি কি শুনেছিস? স্যার, ওই শোনার পরে আমার হাত পাও ঠান্ডা হয়ে গেছে। সিআইডির ডাক্তারদেরও তুলে নিয়েছে। কারা ওরা? সেটা তো জানি না, কিন্তু খুব পাওয়ারফুল মনে হচ্ছে। কোথায় নিয়ে গেছে সেটা তুই তো বলতে পারবি? হয়তো কোনো গ্যারেজে নিয়ে গেছে ম্যাডাম। গ্যারেজ? কোন গ্যারেজ? কিন্তু দেখবেন আমার নাম না যেন আসে স্যার। তুই আগে গ্যারেজের নাম বল। আসছি বাবা, আসছি। রমেশের সাথে দেখা করতে চাই, ও এখানেই থাকে তো? হ্যাঁ, এখানেই থাকে, কিন্তু ও কোথায় আছে আপনারা জানেন? তার মানে হলো গিয়ে রমেশ বাড়িতে আসেইনি? না, কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি থেকে। কি কি হয়েছে আমার ছেলের? দেখুন, একটা খুন হয়েছে। আর ওইখান থেকে আমরা একটা ড্রাইভিং লাইসেন্স আর ওয়ালেট পেয়েছি। ওই জায়গাটাতে তো আপনার ছেলেকে কেউ চিনতে পারেনি, কিন্তু আপনি কিছু বলতে পারেন ওর ব্যাপারে?
হে ভগবান, নিজের কথা না হোক, অন্তত নিজের মায়ের কথা তো ভাবতিস। গত 2 দিন থেকে তো বাড়িতেও আসেনি। কি আপনার ছেলে 2 দিন বাড়িতে আসেনি? আপনি পুলিশে কমপ্লেন লিখিয়েছেন? না, কেন লেখাননি? 2 দিন আপনার ছেলে বাড়ি আসেনি আর আপনি পুলিশে কমপ্লেন করেননি? আমি ভেবেছি ও হয়তো কোনো দরকারি কাজে বাইরে গেছে, চলে আসবে। রমেশ এখন কোথায় থাকতে পারে আপনি জানেন কিছু? আমি যদি জানতাম তাহলে কি ওকে খুঁজে নিতাম না? অদ্ভুত ব্যাপার, 2 দিন ধরে ছেলে গায়েব, আর এদিকে আপনার এই ব্যাপারটা নিয়ে কোনো চিন্তাই নেই। এরকম করো না। এতদিন পর্যন্ত অপরাধীকে ধরার জন্য আমরা সবাই মিলে কাজ করেছি একসঙ্গে। কি করে খুঁজে বার করবো সোনালি আর সারিকাকে? কি অবস্থায় আছে ওরা? আমার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ওহো, সালুখে, আই এম সরি বস, আমি তোমাদের খেয়াল করতে পারিনি। কোনো ব্যাপার না। দেখো সালুখে, তুমি এভাবে ভেঙে পড়ো না। সোনালি আর সারিকাকে খোঁজার জন্য আমরা পুরো চেষ্টা করছি, আর ওদেরকে আমরা ঠিক খুঁজে বের করব, বুঝেছো? চিন্তা করো না। আমার তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু আমি ভাবছি বস, ওরা যেন ভালো থাকে, কোনো ক্ষতি যেন না হয়। কিচ্ছু হবে না। এনিওয়ে, এবার আমরা প্রমাণের কথা বলবো। হ্যাঁ বস, এই মহিলাকে পেটে অনেকবার ছুরি মারা হয়েছে। এই ছুরিতে পলাশ ছাড়া আর কারো আঙ্গুলের ছাপ পাওয়া গেছে? এই ছুরিটা যেটা তোমরা পলাশের পাশ থেকে পেয়েছো, এই ছুরি দিয়ে খুন করা হয়নি। এই ছুরিতে কোথাও রক্ত লেগে নেই। এই সন্দেহটা তো আমারও হয়েছিল সালুখে। যখন এটা আমি হসপিটালে পাই তখনই সন্দেহ ছিল যে হয়তো এই ছুরি দিয়ে খুন করা হয়নি। তবুও ভাবলাম কিছু ছাপ যদি থাকে এর মধ্যে, যেটা খালি চোখে দেখা যায় না। কিন্তু স্যার, এটাও তো হতে পারে যে খুনি এই ছুরিটা জল দিয়ে ধুয়ে ফেলেছে ভালো করে। না সচিন, আমি এই ছুরির ওপরে কেমিক্যাল টেস্ট করে দেখেছি, এই ছুরিটায় রক্ত ছিলই না। আর একটা কথা, ওই মহিলার খুন যে ছুরিটা দিয়ে করা হয়েছে সেই ছুরিটা এই ছুরি থেকে অনেক বড়, তাই এই ছুরি দিয়ে একে খুন করা হয়নি। এটা ঠিক। তার মানে পলাশ তার নিজের প্রাণ বাঁচানোর জন্য এই ছুরিটা নিয়েছিল। হয়তো পলাশ তো নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু এই নিতিনকে সন্দেহ হয়। তার মানে কি স্যার? তোমরা যে জুতোর চিহ্নটা পেয়েছিলে জানলার পাশে, ওটা আসলে নিতিনের জুতোরই ছাপ। ও, নিতিনই জানলা টপকে ও দাদা আর বৌদির ঘরে গিয়েছিল। কেউ নিজেরই বাড়ির জানলা টপকে একটা ঘর থেকে আরেকটা ঘরে কেন যাবে? নিতিন। স্যার, ওরা পালিয়ে যায়নি তো? হ্যাঁ, এটা কি? এটা তো সেই জায়গা। হ্যাঁ স্যার, এখানে দড়িও রয়েছে। দড়ি আছে, কিন্তু ওরা দুজন কোথায়? ওরা দুজন এখানেই ছিল। ডক্টর সোনালি আর সারিকাকে ওরা এখানেই বেঁধে রেখেছিল। যেই হোক না কেন, আমরা এখানে আসার আগে ঠিক খবর পেয়ে গেছে, আর সেই জন্য ওদের নিয়ে পালিয়ে গেছে এখান থেকে। সোনালি আর সারিকার যদি কিছু হয় তাহলে আমি... স্যার, ওই দেখুন। স্যার, এটা তো ওই মাস্কটাই যেটা ওই কিডন্যাপার পরেছিল। হ্যাঁ, আর এটা
ফিল্ম এটা এটা তো ওই ভিডিওতে দেখা যায়নি না? না স্যার। মনে হয় ভুল করে ফেলে গেছে এটা। এটা থেকে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। এই, কে ওখানে? দরজা খোল। স্যার আমাদের আটকে দিল না তো? এটা কি? খুব বিষাক্ত গ্যাস। স্যার ওরা আমাদের মেরে ফেলার চেষ্টা করছে। এটাকে তো দিয়েছি আমি। নিতিন, এটা তোমার জুতোর ছাপ, আর এটা সেই ছাপ যেটা পলাশ আর সুকৃতির রুমের বাইরে পেয়েছি আমরা। আর দুটো চিহ্নই একই রকমের। খুব খুব অদ্ভুত ব্যাপার তো স্যার এটা। হ্যাঁ, ভীষণ আশ্চর্য ব্যাপার এটা। আশ্চর্য তো আমাদেরও লেগেছে। যখন তোমার কাছে পলাশের রুমের চাবি ছিল, তাহলে জানলা দিয়ে কেন গিয়েছিলে? চাবি থাকা সত্ত্বেও তুমি নিজের দাদা বৌদির রুমে চুরি করতে জানলা দিয়ে গেলে? চুরি করার জন্য এ যায়নি, নিজের দাদা বৌদিকে খুন করতে গিয়েছিল। না স্যার, এসব এসব একেবারে মিথ্যে কথা স্যার। হ্যাঁ, আমার কাছে চাবি ছিল, কিন্তু আমি জানলা দিয়ে গিয়েছিলাম কারণ কারণ পলাশদা সিন্ধুকের মধ্যে কোর্টের পেপার রেখে দিয়েছিল। ওগুলো এই এই বাড়ির পেপার ছিল স্যার। সিন্ধুকের থেকে আমাকে ওটা বের করতে হতো। তাহলে দরজা দিয়ে কেন যাওনি? হ্যাঁ, যখন তোমার কাছে চাবি ছিল। সেই সময় বাড়িতে কেউ ছিল না স্যার, আর সেই জন্য তখন আমার সাহস হয়েছিল সিন্ধুক থেকে কাগজগুলো বের করে আনার। রবিশের ব্যাপারে কি জানো তুমি? স্যার স্যার আমি আপনাদের কাছে লুকিয়েছি স্যার। স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। বৌদি বিয়ের অনেক আগে থেকেই ওকে চিনতো, কিন্তু তবুও পলাশ দাদাকে বিয়ে করেছিল। হয়তো হয়তো এই জন্যই ও স্যার বৌদিকে এভাবে খুন করে দিয়েছে। একটা একটা করে কথা বাইরে বেরোচ্ছে কেন? একটা কথা ভালো করে মাথায় ঢোকা, যা যা মনে আছে চটপট বলে ফেল, বুঝেছিস? বাবু বাবু কিছুদিন আগেকার কথা বাবু। পলাশবাবু বাড়িতে ছিলেন না তখন। ওই ছেলেটা এসেছিল, আর ওর সাথে শ্রুতি ম্যাডামের ঝগড়া হয়েছিল। কি নিয়ে ঝগড়া? হ্যাঁ, বাবু উনি বৌদিকে বলছিলেন যে আমার সাথে চলো সব গয়নাগাটি আর টাকা পয়সা নিয়ে। এটা শুনে বৌদি যখন রেগে গেলেন তখন ও বৌদিকে প্রাণে মারার হুমকি দিয়েছিল বাবু। প্রাণে মারার হুমকি দিয়েছিল? আচ্ছা, তাহলে কিছু তো গোলমাল আছে, কিছু তো গোলমাল আছে। হ্যালো, হ্যাঁ কি? কোথায়? ঠিক আছে স্যার, একটা পাবলিক পার্কে একটা ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ঝুলন্ত দেহ? একটা কাজ করো, তুমি আর ফেডরিক ওখানে চলে যাও। স্যার, সোর্সি ভাসিয়ে দিয়েছে। দাদা সরো।
আশা ওঠো ওঠো চলো এসো এসো আস্তে সাবধানে কিন্তু এটা হলো কি করে? প্রকাশ্য দিবালোকে পাবলিক পার্কে আত্মহত্যা। ফ্রেডি, অদ্ভুত ব্যাপার তো এটাই যে এটা হওয়া সত্ত্বেও কেউ দেখেনি পর্যন্ত। এই দেখো দাঁড়িয়ে আছে ওয়াচম্যান। ওয়াচম্যান, সালাম স্যার। হ্যাঁ, একটা পাবলিক পার্কে একটা লোক গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো আর কেউ দেখলো না। তুমি কিছু দেখো নেই? স্যার এটা রাত্রিরে হয়েছে, আমি কিছু জানি না। তো রাতে তুমি ঘুমিয়েছিলে? হ্যাঁ, যে কেউ ঢুকে যা খুশি করতে পারে। আসলে স্যার রাত্রিরে অন্য ওয়াচম্যান থাকে, আমি যখন সকালে এসেছি আমি তখন স্যার এটা দেখতে পেয়েছি। আরে এটা তো রবিশ। হ্যাঁ ফ্রেডি, সেটাই তো দেখছি। এর হাতে আর জামায় রক্ত লেগে আছে। রাত্রিবেলায় নন্দনার সবিতা ঠিকই দেখেছিল একে পালাতে, কিন্তু সুকৃতির খুন করে এখানে এসে ঝুলে পড়লো। কিন্তু অত উপরে উঠলো কি করে? এখানে আশেপাশে কোনো মই আছে? স্যার জানি না স্যার, আর থাকলেও জানি না কোথায় আছে। রাত্রিবেলায় এ দড়িটা তাহলে বাঁধলো কি করে অন্ধকারে? হ্যাঁ ফ্রেডি, এটা তুমি একদম ঠিক বলছো। টর্চ বা ওই যেতেও তো কিছু দেখছি না। আর বেশিরভাগই যারা এইরকম ভাবে আত্মহত্যা করে থাকে তো কোনো না কোনো নোট রেখে যায়, এই যেমন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বা কাউকে যেন দায়ী না করা হয়, এইসব আর কি। ছেলেটার পকেটগুলো চেক করে দেখা যাক। হ্যাঁ ফ্রেডি, কিন্তু ও তো অনেক ওপরে ঝুলছে। ওয়াচম্যান, তুমি চড়তে পারবে? আমি তা নয় তো কি, ছোটবেলায় আমিও চড়তাম গাছের উপর। আর তুমি জানো এখন যদি ও চড়ে কি হবে? কি হবে স্যার? ডালটাই ভেঙে যাবে। এই তুই একটা কাজ কর, তুই আমার কাঁধে ওঠ, আমি তোকে তুলে দিচ্ছি। না 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 আরে, স্যার, আরে, যাও, আমি পড়ে যাবো স্যার। আরে তুই যাও, পড়বিটা কি যাও। করে? এই যে কাঁধ দেখছিস না, কাঁধ এটা লোহা দিয়ে তৈরি। এটা গোটা দুনিয়ার বোঝা তুলে বেড়ায়। চল ওঠ, ওঠো ওঠো ওঠ, 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 ওঠ। যাও। স্যার যাও। নে ওঠো। স্যার আমি পড়ে যাবো আরে স্যার। কিচ্ছু হবে না, হ্যাঁ, কিচ্ছু হবে না। তুই ওঠ। স্যার ওরে বাপ রে, আস্তে স্যার। এসো। আস্তে আস্তে। আরে চেষ্টা তো করছে কিন্তু এই ওয়াচম্যানটা তো নড়াচড়া করছে। আরে আরে আরে, সাবধানে। হাত সরা আমার চোখের সামনে থেকে। আরে আমি কিছু দেখতেই পাচ্ছি না। ওরে বাবা রে, আরে হাতটা তো সরে দেখবো কি করে? আরে আরে আরে, পড়ে যাবে কি? স্যার আমি এই চাকরি ছেড়ে দেবো, আমি এই কাজ করবো না স্যার। চাকরি কি করে ছাড়বি তুই? এখানে একটা মৃত্যু হয়েছে, বুঝেছিস? এইসব কি আমি করেছি নাকি স্যার? চুপ। ফ্রেডি, এই দেখো, এই দড়িটা এখানে বাঁধা হয়েছে। আমি খুলছি, তুমি সামনে। হ্যাঁ, খুব ধীরে, আস্তে আস্তে নামাও। হ্যাঁ সাবধানে। হ্যাঁ, আস্তে নামাচ্ছি। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, আরামসে। আস্তে আস্তে, একদম আস্তে। ধীরে। নামাও। হ্যাঁ হ্যাঁ, হয়েছে স্যার। আস্তে আস্তে আরামসে, আস্তে আস্তে। আরে দেখে আস্তে। সাবধানে সাবধানে। পকেট দেখো ওর। এটা কি জিনিস? সুইসাইড নোট কি? হ্যাঁ, এটা তো সুইসাইড নোটই দেখছি। আমি সুকৃতিকে খুন করেছি। ও কথা দিয়েছিল পলাশের টাকা পয়সা নিয়ে ও আমার কাছে চলে আসবে, কিন্তু ও আমাকে ধোঁকা দিয়েছে। আমি ওকে ক্ষমা করতে পারলাম না, তাই ওর খুন করলাম। কিন্তু আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, সেই জন্য আমি আত্মহত্যা করলাম। এই রবিশ খুব ভালোবাসতো সুকৃতিকে, সেই জন্য সুকৃতিকে মারার পর নিজেকেও শেষ করে দিল। কিন্তু এই দড়ি দিয়ে ফাঁসটা নিজের গলায় বাঁধলো কি করে? ফ্রেডি, এই দড়িটাও প্রথমে এখানে এই গাছের সাথে বেঁধেছিল, আর তারপর কোনোভাবে উপরে ওঠে আর ঝুলে পড়ে, আর ওপরেই
দড়িটা নিজের গলায় পরিয়ে নেয় আর ফাঁস বানিয়ে নেয়, আর তারপর গাছ থেকে ঝাঁপ মারে, আর ঝাঁপ মারতেই ও মারা যায়। যদি এর হাতে আর জামা কাপড়ে রক্ত লেগে থাকে তাহলে আত্মহত্যা করার সময় দড়িতে কেন রক্ত লাগেনি? স্যার, তার মানে আপনি বলতে চাইছেন ওকে খুন করা হয়েছে? 100%, একদম তাই। বস, এর রক্তে আমি একটা নেশার ওষুধ পেয়েছি। হয়তো এমন ঘটেছে প্রথমে এই লোকটিকে নেশার ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে, যাতে করে খুব সহজে একে মারা যায়, কোনো অসুবিধে না হয়। অজ্ঞান অবস্থায় ফাঁস কি করে লাগালো? কিভাবে লেগেছে আমি বলছি। তোমরা এই দড়িটাকে একটু ভালো করে দেখো। দেখো, দুটো সাইডে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? এ দেখো, এখানে দেখো। এই স্যার, এখানে দড়িটা ঠিক এই জায়গা থেকে ঘষে গেছে। যদি এই ছেলেটা আত্মহত্যা করত তাহলে ফাঁস বানিয়ে ও নিজেই ঝুলে পড়তো, যেমন ও সুইসাইড নোটে লিখেছে। কিন্তু এমনটা হয়নি বস। তাহলে তার মানে ঠিক এই রকমটা হয়েছে যে এর গলায় ফাঁসির ফাঁসটা বানিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, আর তারপর দড়িটা ছুঁড়ে দেওয়া হয়েছে একে ঝুলিয়ে দেওয়ার জন্যে। এই জন্যই দড়িতে দাগটা হয়েছে। হ্যাঁ, আর যে এই ছেলেটাকে খুন করেছে সে এটা বোঝাতে চেয়েছে যে ও আত্মহত্যা করেছে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ওর হাতে আর জামা কাপড়ে যে রক্ত লেগে আছে সেটা আসলে কার? বস, এই রক্তটা ওর পেটে যে চোটটা লেগেছে সেইটা থেকে হতে পারে, কিন্তু তার আগে ওই রক্তটা আমাকে পরীক্ষা করতে হবে, আর সোনালীর সুকৃতির রক্তের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। আই এম সরি বস, কিছুতেই ভুলতে পারছি না যে সোনালী আর সারিকা এখন ল্যাবের মধ্যে নেই। কোনো ব্যাপার না সালুকে, কিন্তু একটা কথা মনে রেখো, অভিজিৎ আর নাতাশা ওদের খুঁজতে বেরিয়েছে, কিচ্ছু হবে না ওদের। আর তার মানে স্যার, এটার মানে হলো রমেশ সুকৃতিকে খুন করেনি? এটা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ জানি না সেদিন ওই রুমে কি হয়েছিল, কিন্তু এই খুন খুব বড় প্ল্যানিং করে করা হয়েছে। সেই জন্য কেউ এর নামে নকল সুইসাইড নোট এর পকেটে রেখে দেয়। ওই হ্যান্ডরাইটিং থেকে জানতে পারা যাবে যে আত্মহত্যার নোটটা কে লিখেছিল। একদম ঠিক। ওই নিতিন আর সুরজকে নিয়ে এসো। স্যার, এটা রামেশের হ্যান্ডরাইটিং, আর এই চিঠিটা আপনি ওর পকেট থেকে পেয়েছেন? আগে হ্যাঁ, এটা আমরা রবিশের বাড়ি থেকে পেয়েছি, আর বাকিগুলো সুরজ আর নিতিনের। কিন্তু এই সুইসাইড নোটটা তো ওর লেখা নয়। এই চিঠিটা রবিশ লেখেনি? তাহলে কে লিখতে পারে? আর কারোর সাথে কি ম্যাচ হচ্ছে লেখা? না, এই লেটার তো আর কারোর সাথে ম্যাচই করছে না, অন্য কেউ হতে পারে। কি হচ্ছে স্যার, কিছু জানতে পেরেছেন এই হ্যান্ডরাইটিংটা কার? আস্তে আস্তে। কিন্তু তুমি এটা কেন জিজ্ঞেস করলে না যে রবিশের কি হয়েছে? হ্যাঁ, আই এম সো সরি স্যার। বৌদির খুন আর দাদার এই অবস্থার জন্য আমি এতটা টেনশনে আছি, তাই কিছু মাথায় ঢুকছে না। হ্যাঁ বাবু, আমরা শুধু এইটুকুই চাই যে খুনি ধরা পড়ুক। আরে আমরা তো সেটাই চাই, যে খুনি ধরা পড়ুক। আচ্ছা বলো তো, এটা কে লিখতে পারে? আমি জানি না স্যার এটা কে লিখেছে। আরে, এ তো আগে থেকেই জানে যে এই লেটার রবিশ লেখেনি। এরকম কোনো ব্যাপার না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা যেতে পারো। এমনিতে খুনির ব্যাপারে আমরা জেনে গেছি, ধরে ফেলবো। যাও তোমরা। ঠিক আছে বাবু। আচ্ছা স্যার। স্যার, আমরা তো এখনো কিছুই জানতে পারিনি। যদি এই সুইসাইড নোট এই দুজনের মধ্যে কেউ না লিখে থাকে, তাহলে ওই নোট ও লিখতে পারে। কে তুমি?
চুপ করো। ওরা জানতে পেরেছে যে তুমি। কে আমাদের দেখে জ্ঞান ফিরে এলো, কথা বলতে শুরু করে দিলে? এটা আপনারা ঠিক করছেন না। একটা অসুস্থ মানুষের সঙ্গে এটা আপনারা করতে পারেন না। চুপ! সত্যি কথা বলো, না হলে আমাদের কাছে ওষুধ আছে সত্যি কথা বলানোর, বুঝেছ? এর মুখটাও তো দেখি, মানুষটা কে? ও নিতিন। চোরে চোরে মস্ত তো ভাই। হ্যাঁ, কে? তোমাকে ওষুধ খাইয়ে দেবো? সত্যি বলার নাকি সত্যি বলবে? না মানে ও, প্রথমে জানলা টপকেছে, হ্যাঁ, আর এখন লুকিয়ে হসপিটালেও চলে এসেছে। কেন? আসলে ওই আপনারা কেন মানে তোতলাচ্ছ কেন? সত্যিটা কি গলায় আটকে গেছে? বের করে দেব? সচিন, স্যার। একে ওষুধ খাওয়াবে? হ্যাঁ স্যার, তুই ওষুধটা খেয়েই নে। হ্যাঁ, তারপর নিজেই বলতে শুরু করবি। আপনারা এভাবে আমাকে সন্দেহ করতে পারেন না। কোনো প্রমাণ নেই আপনাদের কাছে। আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, কিন্তু পারবেন না। দাঁড়াও, দাঁড়া বলছি। ওষুধ তো দেওয়াই হয়নি। এই নে ওষুধ খা। আমি এইসব কিছু আমার দাদার জন্য করেছিলাম। তোর অসুখের চিকিৎসাও তো আমি হসপিটালেই করে দিতাম যদি আশেপাশে ডক্টর না থাকতো। আমার টাকা নিয়ে পালাতে চাইছিল, এই জন্য আমি ওকে মেরে ফেলেছি। ওই ছেলেটার সঙ্গে বিয়ে করতে চাইছিল। এই জন্য মেরেছে। কে বলেছে তোমাকে? হ্যাঁ, আমি বলেছিলাম দাদাকে। ছেলেটা বৌদিকে আগে থেকেই ডিস্টার্ব করতো। আমি বৌদিকে হেল্প করার চেষ্টা করেছিলাম ছেলেটার হাত থেকে বৌদিকে বাঁচানোর জন্য, কিন্তু আমি কিছুতেই বৌদিকে বিশ্বাস করতে পারছিলাম না। বৌদি দাদার সাথে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছিল স্যার। আমার স্ত্রীকে মেরে আমরা সব দোষ ওই ছেলেটার ওপর চাপাতে চেয়েছিলাম, যাতে আমরা দুজনের ওপরেই বদলা নিতে পারি। সেই জন্য ঘটনার রাতে তোমরা সুরজের সামনে নিজেদের ঘরে গেলে ঘুমানোর জন্য, যাতে তোমরা কাউকে পেয়ে যাও সাক্ষী হিসেবে, তাই না? কে? আমরা ছেলেটাকে টাকার লোভ দেখাই যাতে ও আমার স্ত্রীকে মেরে ফেলে। প্রথমে তো রাজি হয়েছিল, তারপর পাল্টে যায়। আর তারপর আমরা নিজেরাই বৌদিকে খুন করে দিই। আর তারপর তোমরা রমেশকেও ছাড়লে না, কারণ তোমাদের প্রতিবেশীরা ওকে পালাতে দেখে ফেলেছিল। বারে বাহ, ভ্রাতৃত্ব, বাহ! তোমাদের মতো যদি আরো কয়েকটা থাকে না, পুরো দুনিয়াটাই শেষ হয়ে যাবে। আর জেলে সারা জীবন বসে পরস্পরের ভালোবাসা ভাগ করে নিও। সচিন, নিয়ে যাও এদের। অভিজিৎ, নাতাশা, কি হয়েছে? স্যার, আমরা খবর পেয়েছিলাম সারিকা আর সোনালীকে কোনো গ্যারেজে আটকে রেখেছে। ওখানে যাওয়ার পর ট্র্যাপ করে দেয়, আমাদের ফাঁসিয়ে মেরে ফেলার চেষ্টা করে স্যার। কোনো রকমে পালিয়ে বেঁচেছি। স্যার, কিডন্যাপাররা আগে থেকেই জানতো যে আমরা ওখানে পৌঁছবো। তাহলে সারিকা আর সোনালী কোথায়? ওনাদের পাইনি স্যার। আরে, মনে হয় আমরা পৌঁছানোর আগেই ওদের নিয়ে পালিয়ে গেছে ওখান থেকে। কিন্তু ওখানে একটা আমরা রোল পেয়েছি স্যার। সেটা ডেভেলপ করার পর স্যার আরো কিছু ছবি পেয়েছি এখানে। অভিজিৎ, এটা তো সালু। অভিজিৎ, সালুকে কেউ ফলো করছে। হ্যাঁ স্যার, মনে হয় সারিকা সোনালীর পর ডক্টর সালুকে টার্গেট করবে। মাই গড, এ যেই হোক না কেন আমাদের সাথে অনেক বড় ডেঞ্জারাস গেম খেলছে।
প্রথমে দুজন ফরেন্সিক ডক্টরকে কিডন্যাপ করলো, এরপরে তোমাদের ওপর হামলা করলো, এরপর হয়তো ডক্টর সালুকে কে হতে পারে চাই। প্লিজ প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না, আমি তো চেষ্টা করেছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। আমি তো বিষাক্ত গ্যাস ভেতরে ছেড়ে দিয়েছিলাম, দুজনকে চারিদিক থেকে বন্ধ করে দিয়েছিলাম স্যার। তারপর ওদের মারবার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু ওরা পালিয়ে গেল। কিভাবে পালিয়ে গেল? কিভাবে পালিয়ে গেল ওরা? জানলা ভেঙে দিয়েছিল স্যার, ওরা জানলার কাঁচ ভেঙে ফেলেছিল স্যার। এবার তুইও ওই জানলা দিয়ে বাইরে যাবি। চেষ্টা করবো স্যার, করবি? করবো স্যার, নিশ্চয়ই করবো। ওরা যখন বেরোতে পেরেছে আমিও বেরোতে পারবো স্যার। না, আমাকে ছেড়ে দাও বলছি। যা, এবার তুই ওই জানলা দিয়ে লাফ মার। সব অপরাধের সাজা হলো মৃত্যু, স্রেফ মৃত্যু। নিয়ে যাও একে। মাছ জলের রানী যে, জীবন তার জল যে, হাত দিলে সে ভয় পাবে, বাইরে আনলে মরে যাবে। এবার তোর পালা। সময় খুব কম, তাড়াতাড়ি বল। হয়তো কোনো গ্যারেজে নিয়ে গেছে ম্যাডাম। এই, কে ওখানে? কে? এটা বিষাক্ত গ্যাস। স্যার, ওরা আমাদের মারার চেষ্টা করছে। এই লোকটা যেই হোক না কেন আমাদের সঙ্গে খুব বড় গেম খেলার চেষ্টা করছে। এবার তোর পালা। কি এসিপি সাহেব, রাতের ঘুম উড়ে গেছে না? এখন তো সবে ঘুম উড়েছে। দেখো এরপর কি হয়। এই দুজন ফরেন্সিক ডাক্তার তো গেছে, আরে এই দুজন তো একটা মশা, পুরো সিআইডি টিমটাকেই মেরে দেব। হ্যাঁ শোন, তুই ঠিকঠাক নজর রাখছিস তো সিআইডি টিমের ওপর? ঠিক আছে, আর একটুও যদি গাফিলতি করিস না তো সর্বনাশ ছাড়া তোর ঘরে আর কিচ্ছু হবে না, কিচ্ছু না। আর একটা কথা বল, এই সিআইডির টিম নতুন কোন কেস হাতে নিয়েছে একটু জেনে আমায় বলতো। ভাবছি একবার গিয়ে ওদের সাথে দেখা করব, ওরা খুব টেনশনে আছে। এসিপি প্রদ্যুমান, ক্ষমতা থাকলে আটকা দেখি, আরো একটা উইকেট পড়ল তোর টিম থেকে। আমাদের কথা
সত্যিটা জানতেই হবে। পৃথা মরে গেছে 4 বছর হলো, কিন্তু দাদু সেই শোক এখনো ভুলতে পারেনি। ভালোবাসা এমনই হয়, মানুষ যাকে মন থেকে ভীষণ ভালোবাসে না, তাকে এত সহজে ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়। হ্যাঁ, এ কথাটাও সত্যি। কার অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যাওয়ার পর পৃথার প্রতি দাদুর ভালোবাসা আরো বেড়ে গিয়েছিল। আচ্ছা, 4 বছর আগে পৃথার সাথে হয়েছিল কি? সেটা তো ঠিক জানি না, কিন্তু এটুকু জানি হঠাৎ করে ও কোথাও উধাও হয়ে যায়। শোনো, আগে কি আছে এর মধ্যে? কোথায় নিয়ে যাচ্ছ? আগে এটা দাদুর জন্য এসেছে। দেখো, দাদু এমনি অনেক সমস্যায় রয়েছে, ওনাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। না, এটা দাদুর জিনিস, আমি দাদুকে ছাড়া কাউকেই দেবো না। ওকে আসতে দাও। কি হলো? এটা পৃথার আঙুল। মিস্টার রাজেশ, আপনি এটা কিভাবে বলতে পারেন যে এই কাটা আঙুলটা আপনার নাতনি পৃথারই? এটা ওরই স্যার, আমার বিশ্বাস সেটা ওরই স্যার। এই আংটিটা দেখছেন না আপনি, এটা ওর মা ওকে দিয়েছিল। ওর খুব পছন্দের ছিল এই আংটিটা। কিন্তু কিছুক্ষণ আগেই তো আপনি বললেন যে পৃথা 4 বছর আগে হারিয়ে গিয়েছে, ওকে কেউ মেরে দিয়েছে। বলেছিলাম, অনেক খোঁজার পর যখন পৃথাকে খুঁজে পাওয়া গেল না, তখন আমার মনে হয়েছিল কেউ ওকে মেরে ফেলেছে। কিন্তু আজ ওর এই আঙুল আর আংটি দেখে মনে হচ্ছে ও বেঁচে আছে। কিন্তু মিস্টার রাজেশ, এটা কিভাবে হতে পারে? যে মেয়েটি 4 বছর আগে মারা গেছে, তার আঙুল আজ এখানে কি করে আসতে পারে? এই আঙুলটার সাথে দেখুন, এই একটা চিঠিও এসেছে, এটাকে দেখুন। তুমি প্রত্যেক বছর নাতনির বাৎসরিক পালন করে আসছো গত 4 বছর ধরে, কিন্তু বাৎসরিক মৃত মানুষদের পালন করা হয়, জীবিতদের নয়। আমার বিশ্বাস যে তুমি আঙুল দেখে বুঝতে পারবে যে তোমার নাতনি পৃথা এখনো বেঁচে আছে। 10 কোটি টাকার ব্যবস্থা করে রাখো যদি তাকে জীবিত দেখতে চাও তো। মিস্টার রাজেশ, যদি আমরা এটা মেনেও নিই যে এই আঙুল আপনার নাতনি পৃথারই, কিন্তু আমরা এটা কি করে বিশ্বাস করবো যে সে জীবিত? আমার মন বলছে স্যার, আমার মন বলছে এই জন্য 4 বছর আগে ওর লাশ টাশ কিছুই খুঁজে পাইনি স্যার আমরা। যখন খুব খোঁজাখুঁজির পরেও পাওয়া গেল না, তো আমরা সবাই মেনে নিলাম ওকে কেউ না কেউ মেরে ফেলেছে। মেনে নিয়েছে, কিন্তু যখন 4 বছর পর কেউ একটা কাটা আঙুল আর একটা আংটি পাঠিয়েছে আর বলছে যে সেটা পৃথার, তাহলে এতদিন সে কোথায় ছিল? আগেও তো পাঠাতে পারতো যদি তার শুধু টাকার ডিমান্ড ছিল তো। এটা এটা নিশ্চয়ই ষড়যন্ত্র। কিন্তু কার ষড়যন্ত্র হতে পারে? সেটা আপনারা বলুন। আপনাদের অথবা ওর মা বাবার কোনো শত্রু? না না না, ওর বাবা মা দুজনেই খুব ভালো মানুষ ছিল, আর শত্রুতা তো আমাদেরও কারোর সাথেই নেই। তাহলে এক্স্যাক্টলি কি হয়েছিল আজ থেকে 4 বছর আগে যখন পৃথা নিরুদ্দেশ হয়েছিল? দেখুন স্যার, আমাদের পরিবারের এটাই পরম্পরা ছিল যে বছরে একটা সময় সবাই আমরা একত্রিত হই, নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎও হয়ে যায়, আর কাজকর্ম ব্যবসার ব্যাপারেও কথাবার্তা হয়ে যায়। বাইরের মানুষরা এটাও জানতে পেরে যায় যে আমরা সবাই একসঙ্গেই আছি। ও, তারপর?
যেদিন পৃথা নিখোঁজ হয়েছিল এসেছিল আমার সাথে দেখা করতে, বলছিল যে আমার সাথে কিছু জরুরি কথা আছে। আমি একটা মিটিংয়ে ছিলাম, আমি বললাম যে আমি মিটিংয়ের পরে কথা বলছি। তো মিটিংয়ের পর দেখা হয়েছিল আপনার? না না, শেষবারের মতো ওই দিনই ওকে দেখেছিলাম। খুব খুঁজেছি, অনেক খুঁজেছি, কিন্তু ওকে না আমরা পেলাম না পুলিশ পেল। আর 4 বছর পর আজ তার কাটা একটা আঙুল আর মুক্তিপঞ্জের চিঠি এসছে। এই আঙুলটা ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক। স্যার, হ্যাঁ, দিল্লি থেকে ইন্টেলিজেন্ট রিপোর্ট এসছে। সারিকা আর সোনালির ব্যাপারে? না স্যার, ওদের বিষয়ে তো কিছু জানতে পারা যায়নি, কিন্তু 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 কি? স্যার, এখানে লেখা আছে আপনার প্রাণের আশঙ্কা আছে। আমার প্রাণের আশঙ্কা আছে? হ্যাঁ স্যার, স্পেসিফিক রিপোর্ট আছে স্যার, আপনার নাম লেখা রয়েছে। আপনাকে খুন করার প্ল্যান করা হয়েছে, আর আপনার সঙ্গে সঙ্গে সিআইডিকেও শেষ করে দেওয়ার প্ল্যান রয়েছে ওদের। সিআইডিদের শেষ করে দেওয়ার প্ল্যান আছে? সিআইডি কোনোদিন শেষ হবে না অভিজিৎ। আমরা না থাকলে কি হবে? অন্য অফিসাররা আসবে, কিন্তু সিআইডি কোনোদিন শেষ হবে না। সে তো ঠিক আছে স্যার, কিন্তু আপনি একা একা ঘুরবেন না। তাহলে কি করব আমি? বাড়িতে লুকিয়ে বসে থাকবো? হ্যাঁ, যদি আমরা বাড়িতে লুকিয়ে বসে থাকি তাহলে সাধারণ মানুষ কি করবে? না স্যার, আমি বলছি যে আপনি প্রোটেকশন নিয়ে নিন স্যার। আমি 5-6 জন কমান্ডো ডেকে দিচ্ছি স্যার, আপনার সঙ্গে থাকবে। আচ্ছা, 5-6 জন কমান্ডো থাকবে সিকিউরিটির জন্য? আমার বরযাত্রী বেরোবে, আর বরযাত্রীরা AK-47 নিয়ে ঘুরে বেড়াবে? তাহলে এক কাজ করো, একটা ঘোড়াও ডাকো আর সেখানে বসাও, তখনই তাহলে তোমার উদ্দেশ্য সফল হবে। এখানে এটাও লেখা আছে যে সিআইডির বিপদ আছে। তাহলে কি তোমরা সবাই মিলে তোমাদের চারপাশে কমান্ডোকে সঙ্গে নিয়ে ঘুরবে? হ্যাঁ না স্যার, সে কথা না। তাহলে প্রাণের ঝুঁকি তো আছে স্যার। এখানে কোনো প্রাণের ঝুঁকি নেই, আমার কোনো সিকিউরিটির দরকার নেই। আর তোমরাও নিজেরা সাবধানে থাকবে। এরা কারা দয়া? ওরাই হবে নিশ্চয়ই স্যার, যারা ডক্টর সোনালি আর সারিকাকে কিডন্যাপ করেছে, যারা সিআইডিতে হামলা করতে চাইছে। কিন্তু দয়া, এরা তো এটা তো লেখেনি যে কারা হামলা করতে পারে। ওদের তো আমাদের খুঁজে বের করতে হবে। একটা কাজ করো, পুরনো মরাগুলোকে জাগিয়ে তোলো। মরা? হ্যাঁ, মরা কবর থেকে খুঁড়ে বের করো। স্যার, এতদিনে তো জানি না ওরা কে কোথায় চলে গেছে। কোনো ব্যাপার না, উঠতে উঠতে খবরটা তো ওদের কানে পৌঁছবে। মরা মানে পুরনো ইনফরমার্স, যাদের সাথে আমরা অনেকদিন কথা বলিনি। পৃথার ব্যাপারে কি জানা গেল? স্যার, রিপোর্টে তো লেখা আছে যে যেদিন পৃথা গায়েব হয়েছিল সেদিন ও চিলড্রেন্স প্যারেড দেখতে গেছিল। প্যারেড দেখে বাড়িতে ফেরার পথে ওর দাদুর সঙ্গে দেখা করতে গেছিল, কিন্তু দেখা করতে পারেনি। আচ্ছা, রাজেশ কি বাড়িতে ছিল না? না স্যার, রাজেশবাবু একটা মিটিংয়ে ব্যস্ত ছিলেন, উনি ওর সঙ্গে পরে দেখা করবেন বলেছিলেন। কিন্তু স্যার, তারপরেই পৃথা গায়েব হয়ে গেল, কেউ দেখেনি আর ওকে তখন থেকে। আরও একটা কথা জানা গেছে স্যার, মিস্টার রাজেশের বাড়ির সামনে একটা ব্রিজ আছে। যেদিন পৃথা গায়েব হয়েছে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো পুলিশ ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। অভিজিৎ, যদি রাস্তা বন্ধ থাকে তাহলে পৃথাকে গায়েব করলো কি করে? চারদিকে পুলিশ নিশ্চয়ই ছিল। আমি ওটাই ভাবছি স্যার, রাস্তা দিয়ে তো নিয়ে যেতে পারিনি, কিন্তু মিস্টার রাজেশের বাড়ির পিছনে সমুদ্র আছে আর সেখানে বোট চলে। তাহলে এটা হয়নি তো যে খুনি পৃথাকে জলপথেই গায়েব করে দিয়েছে? হতেও পারে স্যার। এই হলো মিস্টার রাজেশের বাড়ির ম্যাপ। এই ব্রিজটা দেখছেন স্যার, এটা বন্ধ হয়ে গিয়েছিল, আর এখানে সমুদ্র আর এই বোট ওদিকে নিয়ে যাওয়ার জন্য। হতে পারে এই কিডন্যাপটায় ওনার বাড়ির কেউই হয়তো জড়িয়ে আছে। কিডন্যাপের পরে বাড়ির আশেপাশেই কোথাও লুকিয়ে রেখেছে ওকে। স্যার, পৃথা রাজেশ বাবুর সৎ নাতনি ছিল, কিন্তু হ্যাঁ, ওকে খুব ভালোবাসতেন। হ্যাঁ, কিন্তু পৃথাকে কিডন্যাপ করলো কিভাবে? হ্যালো, হ্যাঁ সালুকা স্যার, বলুন। স্যার, কোনো বাড়িতে সেই বাড়ির কারুর আঙুল কেটে যদি পাঠানো হয় তো তার কেমন অনুভূতি হয় এটা ভেবেই কেমন ঘাবড়ে গেলাম। বস, এই
এই আঙুলটা দেখো, কেমন সরু মতো। আর এই আংটি, এই আংটিটা কত বড় হচ্ছে, মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। একদম ঠিক, খুলে পড়েই গেছে। কিন্তু আমার মনে হয় এই আঙুলটা কোনো রোগের কারণে সরু হয়ে যায়নি তো? হ্যাঁ স্যার, কিন্তু পরিবারের কেউ তো কিছু বলেনি যে পৃথার কোনো অসুখ হয়েছিল। তাহলে বস এই আংটিটা পৃথার কিছুতেই নয়। মানে আঙুলটা কাটার পরেই আংটিটা বানানো হয়েছে? এক্স্যাক্টলি, আঙুল কাটার পর এই আংটিটা পরানো হয়েছে। আর যে এই আঙুলটা কেটেছে ও নিশ্চয়ই কোনো পুরনো ভোঁতা দাঁতওয়ালা জিনিস দিয়ে এটাকে কেটেছে। তার মানে কোনো সবলেট? এক্স্যাক্টলি। এ দেখো, এ দেখো, হাড় আর মাংসটাও টেরা বেঁকা হয়ে কেটেছে। আর হ্যাঁ, এই হ্যাকসো ব্লেডের ভোঁতা দাঁতের চিহ্ন পরিষ্কার বোঝা যাচ্ছে। আর একটা কথা, এই হ্যাকসো ব্লেডটা কোনো কোণে পড়েছিল অনেক দিন ধরে, আর সেইখানেই জং ধরে গেছে। কত কষ্ট পেয়েছে মেয়েটা। আর হ্যাঁ, আর একটা অদ্ভুত কথা জানতে পেরেছি। এইটা দেখো, এই পোড়া পোড়া দাগটা দেখতে পাচ্ছ? এটা টোবাকোর, তামাকের। যখনই কেউ নিজের 2 আঙুলের ফাঁকে লাগিয়ে সিগারেট খায় তখন এই রকম চিহ্ন আসে। তার মানে এই মেয়েটা সিগারেট খেত? একদম, এই মেয়েটি সিগারেট খেত। স্যার, এটা শিওর কি করে বলতে পারছেন যে মেয়েটা সিগারেট খেত? বিবেক ভাই, আঙুল তো সেই কথাই বলছে। আর হ্যাঁ, আমি এই আঙুল থেকে একটু ছাল নিয়ে টেস্ট করেও দেখেছি। কিন্তু ডক্টর সালুখেব, যেসব কথা আপনি বলছেন সেসব তো ম্যাচ করছে না। এমনটাও তো হতে পারে যে এই আঙুলটা অন্য নয়। বস, ডিএনএ টেস্ট ছাড়া কিচ্ছু বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু ডক্টর, এই আঙুলের ডিএনএ ম্যাচ করবেন কিভাবে? পৃথা তো সৎ মেয়ে ছিল, আর ওর বাবা মা তো মারা গিয়েছে কার অ্যাক্সিডেন্টে। বস, তোমরা একটা কাজ করো, পৃথার বাড়িতে যাও, আবার চেক করো ওর রুমটা, প্রত্যেকটা জিনিস। হয়তো কিছু একটা পাওয়া যাবে, হয়তো এমন কোন জিনিস যাতে, যেমন হেয়ার ব্রাশ, হেয়ার ব্রাশের মধ্যে যদি কোনো চুল পাওয়া যায়, ওই চুলটার আমরা ডিএনএ টেস্ট করে দেখব, আর তারপর এই আঙুলের ডিএনএর সঙ্গে ম্যাচ করে দেখব। সচিন, যদি ডিএনএ ম্যাচ হয়ে যায় তাহলে এই আঙুলটা পৃথারই হবে, নয়তো নয়। ঠিক আছে ডক্টর, পৃথার রুমটা চেক করে দেখা হবে। স্যার, এটাই হচ্ছে পৃথার রুম। ও যা যা জিনিস যেখানে যেখানে রেখেছিল আমরা সেরকম ভাবেই রেখে দিয়েছি। আচ্ছা, এই রুমটা ঝাড়পোছ হয় তো? হ্যাঁ স্যার, ঝাড়পোছ তো সবসময়ই হয়, কিন্তু সব জিনিসপত্রগুলোই ওই একইভাবে সেম জায়গায় থাকে। অ্যাকচুয়ালি স্যার, চিত্রা যতটাই ঘর সম্বন্ধে জানে আর কেউ জানে না। ওই দেখাশোনা করে এই ঘরটার। ঘরের থেকে কোনো জিনিস বাইরে যায়নি তো? আগে না স্যার, অ্যাকচুয়ালি দাদু এটা মনে করতেন যে পৃথা কখনো না কখনো তো এখানে ফিরেই আসবে। দাদু তো কাউকে এখানে আসতেই দেন না, আপনাদের দেখেই উনি অনুমতি দিয়েছেন। আমরা এই ঘরটার তল্লাশি নিতে চাই। পৃথা মার্ডারের বইও খুব পড়তো কি? হ্যাঁ, আগে না, এই ধরনের বই তো পছন্দই করতো না। ও তো খুবই ক্যাজুয়াল একটা মেয়ে ছিল। তাহলে এ সমস্ত মার্ডারের বই এই রুমে কি করছে? মার্ডারের বই? এই জন্যই কি ওকে অন্যরকম লাগছিল? কি বলতে চাইছেন আপনি? মানে উধাও হওয়ার কয়েকদিন আগে থাকতে ওর হাবভাব একটু বদলে গিয়েছিল। এত হাসি খুশি থাকা একটা মেয়ে হঠাৎই চুপচাপ থাকতে শুরু করে। স্যার, এখানে না কোনো হেয়ার ব্রাশ আছে আর না কোনো চিরুনি, কিন্তু ব্রাশ তো এখানেই ছিল। তাহলে কোথায় গেল ব্রাশ? স্যার, ডায়েরি পেলাম একটা, মনে হচ্ছে এটা পৃথার। কি ব্যাপার বলো?
দেখো, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। বলো কি হয়েছে? কেউ যেন জানতে না পারে এটা। আর দাদু তো একদমই নয়। কেউ জানতে পারবে না। বলো। যেদিন থেকে পৃথা নিখোঁজ হয়েছে আমার তো ফাল্গুনের ওপর সন্দেহ হয়। আমার মনে হয় যে ফাল্গুনই হয়তো পৃথাকে সরিয়ে দিয়েছে। এই ফাল্গুনকে? অন্নপূর্ণার ভাই। আর এই অন্নপূর্ণাই বা কে? পৃথার বান্ধবী। কিন্তু তোমার এটা কেন মনে হচ্ছে যে ফাল্গুন গায়েব করেছে পৃথাকে? 1 নম্বরের বকাটে গুন্ডা ছেলেটা, অনেকবার জেলেও গেছে ও। সব সময় পৃথার পেছনে পড়ে থাকতো। কি বলতো পৃথাকে? ওর সামনে তো সবসময় হিরো সেজে থাকার চেষ্টা করতো ছেলেটা। লোকজনের সঙ্গে ঝগড়া করাটা ওর সাধারণ ব্যাপার ছিল। পৃথা তো এইসব একদমই পছন্দ করতো না, আর আমি তো ওকে কখনোই পছন্দ করতাম না। হ্যালো। আর কি কি বলতো পৃথাকে? ও বিয়ে করতে চাইতো পৃথাকে। কি? 1 মিনিট। কি হয়েছে কাজল? সবকিছু ঠিক আছে তো? আর হ্যাঁ, তুমি এত টেনসড কেন? কিছু একটা হয়েছে বিবেক, আমি তোমাকে পরে বলবো। আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। স্যারকে বলে দিও যে আমি বাড়ি চলে গেছি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। এসব কি? প্রতিটা পাতায় যে ফোন নাম্বার লেখা আছে সবগুলোর সামনে নাম লেখা আছে, কিন্তু এই শেষের যে পাতাটা, এখানে 6টা ফোন নাম্বার লেখা আছে, কিন্তু তার আগে কারোর কোনো নাম লেখা নেই। তার মানে এগুলো ফোন নাম্বারই নয়, এগুলো অন্য কোনো নাম্বার। ব্যাপারটা যথেষ্ট গোলমেলে। আরে, দরজাটা খোলা কেন? অনুজ, অনুজ, অনুজ কোথায় তুমি? বাইরে এসো। অনুজ, বলো কোথায় চোট লেগেছে তোমার? অনুজ, মজা যদি করে থাকো না খুব খারাপ হবে কিন্তু, বলে দিচ্ছি আমি। অনুজ, Oh my God! অনুজ! অনুজ! অনুজ, তুমি ঠিক আছো তো অনুজ? অনুজ? এখানে তো কেউ নেই, তাহলে আওয়াজটা কোথা থেকে আসছে? স্যার, পৃথার ঘর থেকে আমরা যে ডায়েরিটা পেয়েছি তার প্রথম পাতায় স্যার ওর এক্সামের ডেটের ব্যাপারে লেখা আছে, আর দ্বিতীয় পেজে যে যে বন্ধুর সঙ্গে ওর দেখা হয়েছিল তাদের কথা লেখা আছে স্যার। আর বাকি পাতায়? বাকি পাতাতেই সব ফোন নাম্বার আছে স্যার, এই সব ফোন নাম্বারই ওর বন্ধুদের। কিন্তু শেষ পাতায় যে 6টা নাম্বার আছে স্যার, এগুলোর ব্যাপারে কিছু বোঝা যাচ্ছে না। তার মানে? মানে স্যার, এই নাম্বারগুলো থেকে এখনো পর্যন্ত এটাই জানা গেছে যে যে নাম্বারগুলো 53 দিয়ে শুরু হয়েছে সেগুলো হনুমন্তনগর এরিয়ার, আর যেগুলো 63 দিয়ে শুরু হয়েছে ওগুলো ভীমনগর এরিয়ার স্যার। আর স্যার, এই নাম্বারের সামনে যে কোডগুলো রয়েছে RI, RL আর RJ, সেটা হয়তো কারোর নামের প্রথম দুটো অক্ষর। তাহলে তুমি কি ফোন করে দেখেছো? হ্যাঁ স্যার, এদের মধ্যে কেউ কিন্তু পৃথাকে চেনে না। এদের মধ্যে কেউ পৃথাকে চেনে না? তাহলে এই ফোন নাম্বারগুলো পৃথার ডায়েরিতে আসলো কিভাবে? নাতাশা, এক কাজ করো, তুমি এই টেলিফোন নাম্বারের পিছনে লেগে থাকো, খোঁজ নাও যে এগুলো কাদের নাম্বার। আমাদের খুনি এই নাম্বারগুলোর মধ্যেই লুকিয়ে আছে। ওকে স্যার। দা স্যার, একটু পৃথার বন্ধু অন্নপূর্ণার সঙ্গে কথা বলি। বসো বসো। অন্নপূর্ণা। হ্যাঁ স্যার। শুনেছি তোমার দাদা পৃথাকে ডিস্টার্ব করতো। এসব মিথ্যে কথা স্যার। কেউ অকারণে আমার দাদাকে বদনাম করার চেষ্টা করছে। ও তো একবার জেলেও গেছিল, তাই না? কিন্তু তারপর তো ছাড়া পেয়েছিল।
যখন সত্যিটা সামনে আসে তখন। আচ্ছা, নাতাশা, ডায়েরিটা নিয়ে এসো। স্যার, আচ্ছা একটু দেখো তো, এইগুলোর মধ্যে কোনো নাম্বারকে তোমার চেনা জানা? না স্যার। পৃথাকে শেষবার তুমি কখন দেখেছো? স্যার সেই দিনই, যেদিন পৃথা নিখোঁজ হয়েছিল। ওই দিন? হ্যাঁ স্যার, আমরা দুজন চিলড্রেন্স ডের প্যারেডে গেছিলাম। আর কতক্ষণ ছিল একসাথে? এই ধরুন 1:30-2 অবধি। আর কেউ ছিল তোমার সঙ্গে? না স্যার, শুধু আমরাই ছিলাম। ইনফ্যাক্ট সেদিন আমরা অনেকগুলো ফটোসও ক্লিক করেছিলাম। আচ্ছা, আমরা সেই ফটো দেখতে পারি? হ্যাঁ স্যার, আমার বাড়িতে আছে। কাজলের মেসেজ? কি হয়েছে স্যার? কাজল বলছে ওর ভাইয়ের আঘাত লেগেছে আর ও ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। কিন্তু দয়া, কাজল এসএমএস কেন পাঠালো? ও টেলিফোন কেন করেনি? আমার তো কিছু গোলমেলে মনে হচ্ছে দয়া, কিছু একটা গোলমাল আছে। ওয়েলকাম, ওয়েলকাম মিস কাজল। আমাদের দলে আপনাকে স্বাগত। সিআইডি জগৎ থেকে আলাদা আমাদের এক জগৎ, যেখানে আপনাকে স্বাগত জানাই। ভয় পেও না, হালকা চোট, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কে তুমি? এত তাড়াতাড়ির কি আছে, সব জানতে পারবে। আগে তোমরা সবাই একসাথে তো হও, তারপর ভালো করে তোমাদের সব বলবো। আমাকে কিডন্যাপ করার জন্য আমার ভাইকে ব্যবহার করলে? তোমরা সিআইডির লোকেরা এত বোকা হতে পারো, এটা আমি এখন বুঝতে পারলাম। 2 জন ফরেন্সিক ডাক্তারই কিডন্যাপড হয়েছে, এরপরেও তুমি আমার জালে ধরা পড়ে গেলে। হ্যাঁ, কি করেছো? কি করেছো তুমি ডক্টর সোনালি আর সারিকার সাথে? সেটাই যেটা এখন তোমার সাথে হতে চলেছে। এটা কি ধরনের পাগলামি? পাগলামি তো এবার শুরু হবে। পাগলামি তুই দেখলিটা কি? পাগলামি তো এবার তোকে দেখাবো। বাঁচাও! ব্যাস, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না, ভগবানও তোকে বাঁচাতে পারবে না। অদ্ভুত ব্যাপার, সিআইডি অফিসারের মোবাইল সুইচড অফ। আগে তো এমন হয়নি। ভাই একটু চোট পেয়েছে কি পাইনি? মোবাইল সুইচড অফ, কোনো প্রবলেম হয়নি তো? মেঝেতে চল।
হেই, এরকম কে করেছে তোমার সাথে? এক লোক। কে ছিল লোকটা? মাস্ক পড়েছিল। মাস্ক? আর আর কাজল কোথায়? ওর মাথার পিছনে মারলো, তারপর ওকে নিয়ে গেল। নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? যাই না। কিন্তু তুমি তো কাজলকে ফোন করে ডেকেছিলে। ওই আমাকে বললো যে কাজলকে ফোন করে ডেকে বলতে যে আমার চোট লেগেছে। আমি বারণ করেছিলাম, তারপর আমাকেই মারলো। এই যে লোকটা কে হতে পারে? S+D HD, এটা কি হতে পারে? স্যার, একটা মেয়ে হঠাৎ করে উদাহ কি করে হয়ে যেতে পারে? বিবেক, রাজেশবাবুর আশেপাশে এমন অনেক লোকই আছে যারা জানতো যে পৃথা কখন কোথায় যেত আর কখন ফিরে আসতো। হ্যাঁ স্যার, ও ওখান থেকে ফেরার পরেই নিখোঁজ স্যার। স্যার, এইতেই ফটোগ্রাফসগুলো আছে, যেটা সেদিন আমি আর পৃথা তুলেছিলাম। স্যার, সেই সময় পৃথা খুব অন্যমনস্ক থাকতো। তো তুমি জিজ্ঞাসা করোনি যে কেন অন্যমনস্ক ছিল? জিজ্ঞেস করেছিলাম, বলল যে সেরকম কিছু নয়। এই বেশিরভাগ ফটোগ্রাফেতেই এই পৃথা ওর ডান দিকে তাকিয়ে আছে। এই দেখো, ও কাকে দেখছিল কিছু জানো কি তুমি? জানি না স্যার। আচ্ছা, এই ফটোগ্রাফগুলো ছাড়া অন্য কোনো ফটোগ্রাফ আছে ওই দিনের? না স্যার, শুধু এই ফটোগুলোই আছে। বিবেক, এই দেখো, কি স্যার? এই ফটোগ্রাফে এই লোকটা পৃথার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, ফটোও তুলছে। হ্যাঁ স্যার। তো এই লোকটার ক্যামেরাতে হয়তো ওই লোকটার ফটোগ্রাফ আছে যাকে পৃথা দেখছিল। হ্যাঁ স্যার, হতে পারে। কিন্তু স্যার, এটা তো 4 বছর আগের কথা সব। এই ক্যামেরা হাতের লোকটাকে কি করে খুঁজে পাবো আমরা? এক মিনিট স্যার, এই ফটোটা দেখুন। এই ফটোতে এই ক্যামেরা হাতে লোকটা গাড়িতে উঠছে। গাড়ির নাম্বার কিন্তু পরিষ্কার করে দেখা যাচ্ছে না, এই মহিলাটার আড়ালে ঢেকে গেছে নাম্বারটা। আর এখানে গাড়ির কাঁচে কিছু স্টিকার লাগানো আছে মনে হচ্ছে। একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। ইয়েস স্যার, এই নিন স্যার। মেহতা ফার্নিচার হাউস, মেহতা ফার্নিচার হাউস। এখান থেকেই জানা যাবে এই দুজনের পরিচয়টা কি। নাতাশা, ইয়েস স্যার। কি হয়েছে তোমার? নাম্বারসগুলো সাড়া দিচ্ছে না? স্যার, এখন অবধি তো চুপ আছে। আরে চুপ করে কেন, সাড়া জাগাও। স্যার, চেষ্টা করছি। দেখো নাতাশা, ওগুলো কোনো ফোন নাম্বার হতে পারে, গাড়ির নাম্বার হতে পারে, বা কোনো শহর বা গ্রামের পিনকোড নাম্বারও হতে পারে। ও সব কটা দেখো। স্যার, এগুলো সব হয়ে গেছে। আচ্ছা, হুম, একটা কথা বলো। আচ্ছা, পৃথার বাড়ির লোক কি পৃথার হবির ব্যাপারে কিছু বলেছে? ও কি কি পছন্দ করতো? স্যার, হবির সাথে এই নাম্বারগুলোর কি সম্পর্ক? নাতাশা, পৃথার হবির সঙ্গে নাম্বারের সম্পর্ক আছে।
জানতে পারবে তুমি। আগে তো তুমি বলো। পৃথার বাড়ির লোক বলছিল যে পৃথার মিউজিক, ডান্স আর বই পড়া পছন্দ। বই? আমি বলেছিলাম না নাতাশা, পুরনো ক্লাসিক্সের পেজ নাম্বারের সঙ্গে সঙ্গে ওগুলোর প্যারাগ্রাফের নাম্বারও চলে আসে। তাহলে এই নাম্বার তোমার কম্পিউটারে লোড করো, বইগুলোতেও দেখো। ওকে স্যার। দেখো কি পাওয়া যায়। স্যার অনেকগুলো প্যারাগ্রাফস এসছে। স্বাভাবিক। স্যার একটা কেস আছে এরকম। 4 বছর আগে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। কিছুই প্রমাণ ছিল না স্যার এই কেসটার, তাই সবাই ভাবলো যে এটা সুইসাইড, তাই কেসটা বন্ধ হয়ে গেল। নাম কি ওর? রিদ্ধিমা। আর আই? রিদ্ধিমা? আর আই তার মানে হলো নাতাশা, পৃথা ওই খুনিকে চিনতো, আর এই জন্য ওই খুনি যাকে যাকে খুন করেছে পৃথা তার ডায়েরিতে লিখে নিয়েছে নিজেরই কোড ল্যাঙ্গুয়েজে। আর খুনি জানতো যে পৃথা এ ব্যাপারে জানে, আর ও পৃথাকে কিন্তু বারণ করেছিল ওই ব্যাপারে কিছু বলতে। আর ওই দিন ও নিজের দাদুর কাছে ওই খুনির ব্যাপারেই বলতে গেছিল। আর তার আগে যদি ওর দাদুকে বলতো, খুনি ওকে কিডন্যাপ করে দিয়েছে। নাতাশা, বাকি 5টা নাম্বারের লোককেই ও খুন করেছে। খুন যেটা এই লোকটা করেছে, কিন্তু লোকটা কে? একে? স্যার ও কাজলের ভাই। কি? কাজলের ভাই? কি হয়েছে ওর? স্যার কেউ ওকে মারধর করে কাবার্ডে রেখে দেয়। কে? জানি না স্যার। কিন্তু কাজল কোথায়? ফ্রেডি, কাজলকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। কি? হ্যাঁ স্যার, যে লোকটা ওকে বেঁধে রেখেছিল না, সেই কাজলকে নিয়ে চলে গেছে। ড্যাম ইট! কি হচ্ছে এগুলো? স্যার এই লোকটা কাজলের বাড়িতে ঢুকেছিল, ওকে মারধর করে, আর তারপর ওকে দিয়ে কাজলকে ফোনও করায়। কোনো প্রমাণ পাওয়া গেছে? হ্যাঁ স্যার। স্যার কাজল যাওয়ার আগে আমাদের জন্য কিছু লিখে গেছে। S+S HD? S+S HD? এটা 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 কিসের ফর্মুলা স্যার? ফেডরিক, মনে হচ্ছে এসটা মানে হলো সোনালি আর পরের এসটা হলো সারিকা, কিন্তু এটা এইচডি মানেটা কি? এইচডি কি? তুমি দেখেছো ওকে? না স্যার, ও মাস্ক পরেছিল। একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। চলো। হ্যাঁ দা, ফার্নিচারের শোরুমের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার ওই শোরুমটা তো অনেকদিন আগে থেকেই বন্ধ হয়ে আছে। ওর মালিকটা কে? স্যার এই কোম্পানিটার মালিকের নাম অবশ্য জানা গেছে। গুড, তাহলে ওনাকে এই ফটোটা দেখাও, দেখো কিছু জানতে পারো কিনা। ইয়েস স্যার। স্যার এই ছেলেটা কে ছিল? কাজলের ভাই। দেখ, কাজলও কিডন্যাপ হয়ে গেছে। কি? হ্যাঁ। স্যার 4 বছরের পুরনো ব্যাপার, জানি না আদৌ ওর কিছু মনে আছে কিনা। জিজ্ঞাসা তো করা যাক, তাতে আর ক্ষতিটা কি? কিছু না কিছু তো নিশ্চয়ই মনে আছে এর। আমাকে ক্ষমা করো ভাই, আমি তোমাদের ঠিক চিনতে পারলাম না। আসলে হয়েছে কি, চোখে এখন খুব একটা ভালো দেখি না, কখনো কখনো তো একদমই দেখতে পাই না। কিছু প্রশ্ন করার ছিল। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ। আসুন আসুন, বলুন কি সাহায্য করতে পারি আপনাদের? এই ফটোটা ভালো করে দেখুন, আর এটা বলুন যে ও কে, যার হাতে ক্যামেরা রয়েছে। এ তো আমার ছেলে সৌরভ, আর এটা এটা আমার বৌমা। আমরা কি সৌরভের সঙ্গে দেখা করতে পারি? ক্ষমা করবেন, আপনারা ওনার সঙ্গে দেখা করতে পারবেন না।
কারণ আমার স্বামী আর বেঁচে নেই। ও আই এম সরি। এটা 4 বছরের পুরনো ছবি, এই ব্যাপারে কিছু বলতে পারবেন? আগে তখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল, আর আমরা চিলড্রেন্স ডেতে প্যারেড দেখতে গেছিলাম। ওই দিনের আর কোনো ছবি আছে আপনার কাছে? আগে আমি নিয়ে আসছি। প্লিজ। একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনাদের, এই ফটোটা আপনারা পেলেন কোথায়? আসলে ব্যাপারটা এই নিন। হচ্ছে এই অ্যালবামে ওই দিনের অনেক ছবি পাবেন। থ্যাঙ্কস। এই হচ্ছে সেই লোক যার খোঁজ করছি আমরা। তো এই ফটোতে ওর মুখটা ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই কথাটা তো আমরা বুঝতে পেরেছি যে পৃথা ও ডায়েরিতে যে সমস্ত নাম্বারের কোড লিখেছিল, ওই 6টা লোকের নামের আদ্যাক্ষর ছিল ওগুলো, যাদের নৃশংসভাবে ওই লোকটা মেরেছিল। স্যার, পৃথা হয়তো খুনির ব্যাপারে সব জানতে পেরেছিল, সেই জন্য ও পৃথাকে খুন করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, পৃথা ওই খুনির ব্যাপারে এত কিছু জানলো কি করে? আর ও কাউকে কিছু বলেওনি কেন? শুধু ওর নিজের ডায়েরিতে কেন লিখেছিল? এই দেখুন স্যার, জ্যাকেট শেষমেশ কথা বলল স্যার। R&C, রাজেশ অ্যান্ড কোম্পানির লোগো এটা মনে হচ্ছে। স্যার, এই 5টা খুন আর রাজেশের কোম্পানির সাথে কিছু না কিছু কানেকশন আছে স্যার। সেটা কিভাবে? স্যার, যেখানে যেখানে মিস্টার রাজেশ নিজের অফিস খুলেছেন সেখানে সেখানেই খুন হয়েছে, এবং সেটাও যেদিন কোম্পানি খুলেছেন ঠিক সেই দিন। ও আচ্ছা, সে কে এমন ব্যক্তি যে অফিসের ইনগরেশনের দিন ওখানে ছিল? স্যার, তার খবর আমরা পেয়ে গেছি। কে সেই লোকটা? মায়াঙ্ক আর অক্ষয়। বিবেক, নতাশা, এই দুজনের ঘরের তল্লাশি নাও। ইয়েস স্যার। এসব কি হচ্ছে? আমাদের ঘরে তল্লাশি কেন? এত চিন্তা করার কিছু নেই, এখনই সব পরিষ্কার হয়ে যাবে। একটা কথা বলুন, যেদিন পৃথা গায়েব হয়েছিল সেদিন দুপুরের পর আপনি কোথায় ছিলেন? মানে আমার ঠিক মনে পড়ছে না। মনে পড়ছে না? কোনো ব্যাপার না, ধীরে সুস্থে মনে করুন। হ্যাঁ স্যার, মনে পড়েছে। ওই দিন আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিলাম, নাতাশা। আরে বাহ, বেশ তাড়াতাড়ি মনে পড়ে গেল তো এর। ওই দিন পৃথা একটা প্যারেডে গিয়েছিল, সেই বিষয়ে কিছু মনে পড়ছে? না, আমার কিছু মনে নেই। আমি সত্যি বলছি, আমার কিছু মনে নেই। ঠিক আছে, আপনার গার্লফ্রেন্ডের নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ হ্যাঁ, ওর হয়তো মনে থাকবে, কিন্তু এখনো কোথায় আমি ঠিক জানি না। কেন? সে তো তোমার গার্লফ্রেন্ড ছিল। আসলে ওর সাথে আমার সম্পর্ক সেদিনই চুকে যায়, আর তারপর থেকে আর দেখা হয়নি। খুবই অদ্ভুত বিষয়। কোনো ব্যাপার না। মিস্টার ময়াঙ্ক, আপনি কোথায় ছিলেন ওই দিন? স্যার আমি তো এখানে ছিলামই না, দিল্লি গিয়েছিলাম আমি, একটা কর্পোরেট মিটিং ছিল, আর সেদিন আমার ফ্লাইটও মিস হয়, সেই জন্য আমি লেট পৌঁছেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের মধ্যে জ্যাকেট কে পরে? ব্রাউন কালারের, যেটায় আপনাদের কোম্পানির লোগো লাগানো আছে। আমার কাছে এরকম কোনো জ্যাকেট নেই, আর এমনিতে ওনার কোম্পানির সাথে আমার কোনো যোগাযোগই নেই। এই ধরনের জ্যাকেট তো আমার কাছে নেই, আর আমি তো জ্যাকেট পরিই না। না 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 না, আপনাদের মধ্যে কেউ একজন মিথ্যে বলছেন, সেটা কে নিজেরাই বলে দিন। স্যার, যেই জ্যাকেটটা আমরা খুঁজছিলাম সেই জ্যাকেটটা আমরা পেয়ে গেছি, একটা আলমারিতে ছিল, এই দেখুন। ওকে, কার ঘর থেকে পাওয়া গেছে? মায়াঙ্ক। মিস্টার ময়াঙ্ক, আপনি তো বলছিলেন আপনি নাকি জ্যাকেট পরেনি না, তাহলে এই জ্যাকেট আপনার কাছে কোত্থেকে এলো? আমি জানি না, আমি সত্যি বলছি। আপনার ঘর থেকে?
আপনার আলমারি থেকে এই জ্যাকেট পাওয়া গেছে আর আপনি বলছেন আপনি কিচ্ছু জানেন না। তো তো তার থেকে কি প্রমাণ হয়? আমার আলমারিতে একটা জ্যাকেট পাওয়া গেলে এটা কি প্রমাণ হয়ে যায় যে আমি খুন করেছি? যেদিন পৃথা গায়েব হয়েছে সেদিন আপনার কোম্পানি একটা নতুন ব্রাঞ্চ খুলেছিল। তো তো সেই উদ্বোধনের অনুষ্ঠানে আপনিও ছিলেন আর আপনি সেদিন এই জ্যাকেটটাই পরেছিলেন। গুলি মেরে দেবো কিন্তু ওনাকে। অনেক হয়েছে, অনেকদিন ধরে তোমাদের এই নাটক দেখছি। দেখুন, বাড়াবাড়ি করবেন না, গুলি চলে যাবে। তাহলে তুই সেই যে আমার নিষ্পাপ নাতনিটাকে কষ্ট দিয়ে খুন করেছিস? আরে তোর শরীরে দয়া মায়া বলে কিছু নেই। অফিসার, একে যেন ছাড়বেন না, কঠিন থেকে কঠিন শাস্তি দেবেন একে। শাস্তি তো ও নিশ্চয়ই পাবে। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে তুই এরকম করতে পারিস। আচ্ছা, আপনি যখন পৃথাকে মেরেই ফেলেছিলেন তাহলে ওর আঙুল এখন কেন কাটালেন? এসব আমি টাকার জন্য করেছি। টাকা ছিল না আমার কাছে, আর আমার ড্রাগের দরকার ছিল। ড্রাগের জন্য আমি টাকা নিয়েছি। লজ্জা হওয়া উচিত তোর। নিজের দাদুর মাথায় বন্দুক রেখেছিস, নিজের বোনকে প্রাণে মেরেছিস তুই। আমি খুনি নই স্যার, বিশ্বাস করুন আমি খুনি নই। উনি আমাকে খুনি বানিয়েছেন, উনি। হ্যাঁ, কি বলবো স্যার, এত দায়িত্ব চাপিয়ে দেন আমার ওপর যে আমি সামলাতে পারি না। আমার টেনশন হতে শুরু করে, আর সেই টেনশনের জন্য আমি আমি ড্রাগ নিতে শুরু করি, আর সে নেশার ঘরে আমি একটার পর একটা খুন করে যাই। এই ব্যাপারটা পৃথা জানতে পেরে যায়। ও সবাইকে বলে দেওয়ার হুমকি দেয় আমাকে। আমি ওকে অনেক বারণ করি, কিন্তু আমার একটা কথাও শোনে না। আর যখন ও মানতে চায়নি তখন ওকে খুন করে দিয়েছিস। হ্যালো, হ্যাঁ বলছি। কি কাজলের এখনো খোঁজ পাওয়া যায়নি? আরে কি হয়েছে? হ্যাঁ, চিল্লাচ্ছিস কেন? এই দেখো এখানে কি রয়েছে। তোকে বলেছি না, নিজের কাজ নেই, শুধু কাজে লাগবে। ফালতু জিনিসে একদম মন দিবি না। দাদা, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম, তুমি তো শুধু শুধু রেগে যাচ্ছ দাদা। আরে না রে বোকা, এটা হলো খাজানা রে, খাজানা, বুঝলি? তুই বোধহয় বুঝতে পারবি না। চল 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 চল, আরে চল চল চল, তাড়াতাড়ি যা, চল।